আমাদের অনেকেরই অভিযোগ যে বাংলা ছবিতে ভালো থ্রিলার গল্পের কিন্তু একটু অভাব রয়েছে, বিশেষ করে একেবারে নতুন টাটকা গল্প। তবে হ্যাঁ, 2025-এ বাংলা ছবিটা একেবারে যে ধারা দিয়ে শুরু হচ্ছে সেটা কিন্তু থ্রিলার ঘরানা। আর এই ঘরানায় এই প্রথমবার আসতে চলেছেন আপনার আমার সবারই ভীষণ প্রিয় পরিচালক ডিরেক্টর মৈনাক ভৌমিক। কি অবাক হলেন? মৈনাক ভৌমিক থ্রিলার ছবি, এবং তাও আবার টলিউড পেতে চলেছে এই ছবির হাত ধরে একটা নতুন ফ্রেশ পেয়ার। হ্যাঁ, এই সব কিছু সম্ভব হচ্ছে তার রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত ছবি ভাগ্যলক্ষ্মীর হাত ধরে। তাই আজকে জিও আড্ডা উইথ লাবণ্যয় আমার অতিথি অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর মৈনাক ভৌমিক এবং সোলাঙ্কি রয়। কথা হবে তাদের নতুন ছবি ভাগ্যলক্ষ্মী নিয়ে। And this episode is brought to you by Super Power Detergent Powder, রং ধার দাগ জাগ। প্লিজ ওয়েলকাম আমার আজকের অতিথি সোলাঙ্কি রয় এবং মৈনাক ভৌমিক। অনেক অনেক স্বাগত জিও বাংলা এবং জিও আড্ডা উইথ লাবণ্যতে। কেমন আছো বলো তোমরা? খুবই ভালো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একদমই, ভাবলাম আমি আগে বলবো আর কি। নতুন বছরটা বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রি পাচ্ছে একটা থ্রিলার, মানে বছরের শুরুটা একটা থ্রিলার দিয়ে হচ্ছে তোমাদের হাত ধরে, থ্যাঙ্কস টু ডিরেক্টর মৈনাক ভৌমিক। এবং অনেক দিন বাদে বাংলা ইন্ডাস্ট্রি একটা থ্রিলারের জন্য হলে যাবে আর কি, মানে হলে যাচ্ছে রাদার। সেই ফিলটা কেমন? মানে তোমার এতদিনের ফিল্মোগ্রাফিতে একটা প্রথম থ্রিলার অ্যাড হলো, এই ব্যাপারটা কেমন? ফিলটা কেমন? ইন্টারেস্টিং, মানে এটা ইটস এ থ্রিলার, ইটস এ ডার্ক, মানে আমি ওইভাবে জনরাটাকে ডিফাইন করি। হ্যাঁ, কিন্তু মৈনাক ভৌমিক বলতে একরাশ যে ধরনের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সম্পর্ক, প্রেম, রোমান্টিক ব্যাপার স্যাপার এবং সম্পর্কে নানান টানার পড়েন এবং এই শহরটাকে একটু অন্যরকম ভাবে দেখা, সবটা মিলিয়ে সেই চেনা মৈনাক ভৌমিক কিন্তু এই ছবিতে নয়। এটা যখন মানে প্রথম যখন ভাগ্যলক্ষ্মী ব্যাপারটা শুরু হলো, তখন সবাই যখন শুনলো এই ব্যাপারটা যেটা থ্রিলার এবং একটা বেশ ডার্ক ব্যাপার রয়েছে, তখন সবাই কি বললো এবং তোমার কি মনে হলো? আমার প্রথম থেকে আইডিয়া ছিল যে আমি আর এবার প্রথমত যে ধরনের ছবি করছিলাম সেটা থেকে একটু ডিফারেন্ট কিছু একটা করা দরকার, এবং একটা হিপোক্রেসি আছে যে আমি যেটা দেখছি সেটা আমার করা উচিত, আমি বানাচ্ছি একটা জিনিস আর দেখছি আর একটা জিনিস, সেটা থাকা উচিত নয়। এবং আমার মনে হলো সিনেমার ল্যাঙ্গুয়েজকে আরও ইউনিভার্সাল করে দেওয়া উচিত, যেটা আর ফাইনালি এটা একটা ছবি যেটা বাংলায় কলকাতায় শ্যুট করেছি, ক্যারেক্টারগুলো বাঙালি বলে বাংলায় বাংলা ছবি, কিন্তু আলাদা করে বাংলা ছবি হিসেবে আমি ছবিটা বানাইনি। আর হিউমারটা ন্যাচারালি আসছে, যেহেতু এই সিচুয়েশনে পড়লে একটা মানুষ টেনশনেও কিন্তু একটা মজা চলে আসে, মানে টেনশনটা থেকে বেরোনোর একটা রিলিফ লাগে। সো সেটাকে নিয়ে কি করা যায়, একটা অন্যভাবে ডিজাইন করা একটা ছবি, সো এইটাকে কিভাবে ওয়ার্কআউট করবো, সেইটা একটা মজা ছিল। সোলাঙ্কি কেন রাজি হলে ভাগ্যলক্ষ্মী মানে থ্রিলারের গল্পটা জিজ্ঞেস করবো না, কিন্তু মানে কেন, মানে কোন পার্টটা মানে মনে হলো যে এটাই আমার করা উচিত? অনেকগুলো কারণ। একটা হচ্ছে যেটা ওই যে মৈনাকদা বললো যে যেটা আমি দেখছি সেটা আমি করছি না, তো যেটা আমি দেখছিলাম সেটা তো আমি করছিলাম না। তো কারণ আমার কাছে সেই সুযোগটা কখনো আসেনি। এর আগে যা কাজ করেছি সেগুলো খুবই অন্যরকম, একদমই অন্যরকম সম্পর্কের গল্প মোস্টলি। আমি নিজে ডার্ক কমেডি বিশেষ করে ভীষণ ফ্যান, আমার খুব ভালো লাগে। তো কিন্তু সেই ধরনের কাজ বাংলাতে তো খুব একটা হয় না। তো এই সুযোগটা আসার পর সেই জন্যই প্রথম কথা, দ্বিতীয়বার আমি ভাবিনি। সেকেন্ডলি মৈনাকদা নিজে, কারণ আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ মৈনাকদা, বাট আই ডিড নট নো হাউ টু অ্যাপ্রোচ হিম। তারপরে একদিন ভাবলাম ধুর কি হবে, মৈনাকদাকে একটা মেসেজ করেই দিই যে মৈনাকদা আমি সোলাঙ্কি, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি ফ্রি থাকলে বলো। মৈনাকদা নিজেই আমাকে ফোন করলো, বলো আরে আমি একটা ছবি ভেবেছি তোর জন্য, দাঁড়া। ওয়াও, আর কদিন আগে কেন করলাম না। বাট এমনিতেই ডিরেক্টর মৈনাক ভৌমিক 2025-এ সাবালক হয়ে গেছে অ্যাজ আ ডিরেক্টর, মানে 18 বছর তো কমপ্লিট করেই ফেলেছে। তো কাস্টিং এর ক্ষেত্রে অনেক, হ্যাঁ ভাগ্যলক্ষ্মী ওই জন্যই বোধহয় হাই টাইম নাও, ইয়া। এবং সো কানেকশনটা খুব অর্গানিক্যালি হয়ে গেছিল, অ্যান্ড থ্যাংক গড মানে মৈনাকদা এই ছবিটা নিয়ে আমার কথা ভেবেছে। আর তৃতীয়ত ঋত্বিক চক্রবর্তী, ডেফিনেটলি, মানে এরকম একটা স্ক্রিপ্ট মৈনাক ভৌমিক এবং ঋত্বিক চক্রবর্তী, তো এই যে কম্বিনেশনটা একদম থালায় করে সাজিয়ে ভাগ্যলক্ষ্মী আমার হাতে তুলে দিয়েছে, এটাকে তো না বলার কোনো মানেই হয় না। এই ছবির হাত ধরে সত্যি এটা একটা দারুণ পাওনা যে থ্যাঙ্কস টু ডিরেক্টর মৈনাক ভৌমিক এবং মানে সবাই মিলিয়ে আর কি ব্যাপারটা, যে টলিউড একটা ফ্রেশ পেয়ারও পাচ্ছে বছরের শুরুতে। তুমি এবং ঋত্বিকদা প্রথমবার জুটি হিসেবে কাজ করছো, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো যে কেমন ছিল তোমার বিপরীতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করা? দেখো, এতদিন ঋত্বিক চক্রবর্তীকে আমি দর্শক হিসেবে দেখতাম। আমি প্রদীপ্তদার ছবি থেকে, মানে জবে ঋত্বিকদা
অনেক অনেক বছর আগে সেগুলো, তবে থেকে ঋত্বিক তার ফ্যান আমরা সবাই, আমার মনে হয় আপামর বাঙালি ঋত্বিক চক্রবর্তীর ফ্যান, মানে এই নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, এভরিবডি লাভস হিম। সো ডেফিনেটলি এতদিন আমি অ্যাজ অ্যান অ্যাক্টর স্ক্রিনে দেখতাম, এবার আমি পাশে দাঁড়িয়ে পাঠ করেছি, আমি দেখলাম যে স্ক্রিনে যে অনেস্ট মানুষটাকে আমি দেখি বা অনেস্ট আর্টিস্টটাকে আমি দেখি, আসলে মানুষটা এক্স্যাক্ট সেরকম। ভীষণ কি বলবো, একটা স্বচ্ছ পরিষ্কার কাচের মতন মানুষ, স্পষ্ট বক্তা এবং খুবই মজার একটা মানুষ, অ্যান্ড ইজ আ ভেরি ভেরি সিকিউরড আর্টিস্ট। মানে আই ফেল্ট লাইক যে আমি একজন শিল্পীর সাথে কাজ করেছি, অভিনেতা গায়ক এরকম আলাদা আলাদা ভাগ ওইসবের মধ্যে নয়। I felt overall একটা complete package. Yes, I felt like I worked with an artist, আর সেটা ঋত্বিক দা এতটাই সিমলেস যে সেইটার কোনো ছাপ, মানে এই এতটা ট্যালেন্টের যে ওজন হয় না একটা, সেইটা ঋত্বিকদার মধ্যে নেই, মানে হি ক্যারিজ হিমসেলফ ভেরি লাইটলি। তো তাই আশেপাশের যারা তারা না খুব স্বস্তিতে থাকে, বুঝতে পেরেছো? আমি তো প্রথমবার কাজ করছি ঋত্বিকদার সাথে, আমার মনে হলো আমি তো বহু বছর চিনি, যেভাবে যতটা সহজ ভাবে ঋত্বিকদা মানুষ নিজেকে ক্যারি করে অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং, আমার মনে হলো ও আচ্ছা, মানে মনে হলো না তো যে তোমার সাথে আমার প্রথমবার আলাপ হলো, মানে আমি তোমাকে চিনি মনে হচ্ছে কতদিন ধরে। এবং অলসো বললাম যেটা, যে এত সিমলেস একজন অ্যাক্টর, আই ফেল্ট দ্যাট আই ওয়াজ ডুইং আ ক্লাস এভরি ডে, মানে ছোট 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 জিনিস, কিন্তু সেটা কোনোদিনই ঋত্বিকদা না চোখে আঙুল দিয়ে কখনো ওরমভাবে দেখানোর চেষ্টা বা বোঝানোর চেষ্টা যে দেখো আমি কত দারুণ একটা অ্যাক্টর, এইটা একদম নেই, আর নেই বলেই এতটা দারুণ আর কি। সেইটা খুব এনজয় করেছি আমি, এতটা কাছ থেকে সেটা দেখার সুযোগটাও পেয়েছি। কাস্টিং ওভারঅল ভীষণ অ্যাট্রাকটিভ একটা কাস্টিং, মানে মনে হয়েছে যে ট্রেলার দেখে আমার যেটা মনে হয়েছিল শুরু থেকে, যে প্রত্যেকটা চরিত্রকে তাদের ঠিকঠাক জায়গায় একদম প্লেস করা হয়েছে, মানে এই চরিত্রগুলো যেন এদেরই জন্য এরকম একটা ব্যাপার। তো ওভারঅল সেটা নিয়ে যদি একটু বলো, মানে সেটা কিভাবে প্ল্যান আপ করেছিলে বা কিছু? দেখো, প্রতিটা ক্যারেক্টার ভিজুয়ালি ডিজাইন করা, হ্যাঁ সেটা মনেই হচ্ছিল হয় না যে তুমি ভিজুয়ালি কাকে এই জায়গায় দেখতে চাও, ফিট করবে চরিত্রটাকে। সো আমার মনে হচ্ছিল ধরো নীলদাকে একটা ডার্ক একটা স্পেসে, একটা সোশিওপ্যাথ, একটা পুলিশ অফিসার, এই ধরনের স্পেসটা নীলদা চট করে না। সো এটাকে দেখতে আমার মনে হয়েছিল ইন্টারেস্টিং লাগবে। সো অ্যাকচুয়ালি কিন্তু কাস্টিংটা মোর ভিজুয়ালি ডিসাইডেড, এবং অফকোর্স অভিনয়ের গুণ সবাইকারই রয়েছে, তারা সবাই ভালো অ্যাক্টর। সো এবং সেইটাকে মানে আমি বলছি, একটা হচ্ছে অভিনয়ের গুণ তুমি খালি ড্রামায় ইউজ করছো, আর একটা হচ্ছে অভিনয়ের গুণটাকে তুমি ভিজুয়ালি ইউজ করছো, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল সেটার ক্ষেত্রে, যেহেতু ভীষণ কথা কেন্দ্রিক ছবি নয় এটা। মানে থ্রিলার ব্যাপারটাই এরকম যে সেখানে একটা মুহূর্ত তৈরি হলেই মানুষ ভীষণ কানেক্ট করে যে এরপর কি এরপর থেকে টেনশনটা, মানে এরা বেরোবে কি করে, বা এরপর মানে এই যে ধরো এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে ওরা দুজনে, সেটা নর্মালি 10 সেকেন্ড হয়, এখানে 1.5 মিনিট ধরে হচ্ছে, এখানে আমি ওই টেনশনটা ফিল করাতে চাইছি। সো আমি যতটা ডিপেন্ডেন্ট আমার সাউন্ডের ওপর, ক্যামেরার ওপর, আমি অলসো ডিপেন্ডেন্ট আমার অ্যাক্টরদের স্পিডের ওপর, মানে এবং তাদের রিয়াকশানের ওপর। সেই রিয়াকশানটা, যে রিয়াকশান আমরা কোনোদিন লাইফে দেখিনি, সেটা পুরোটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা, যে কোনটা সিনেম্যাটিক বেশি লাগবে। আচ্ছা, বাংলা ছবিতে থ্রিলার মানে কম হওয়ার এটাও অনেকে কারণ বলে থাকে আর কি, যে থ্রিলারের একটা হাইফাই বাজেট হয়ে যায়, বা থ্রিলার কীভাবে মানে ওই একটা লিমিটেড বাজেটের মধ্যে, লিমিটেড বিষয়ের মধ্যে করা আমাদের এখানে সম্ভব নয়, যেহেতু বাংলা ছবির বাজেট এমনি একটু লিমিটেড হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটার ক্ষেত্রে মানে কি কি জিনিস ছিল যেটাতে চ্যালেঞ্জেস সব থেকে বেশি এসেছে? দেখো, বাজেট ওয়াজ নেভার আ প্রবলেম। আমার মনে হয় যে আমরা যারা, অন্তত আমি মনে করি আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কোনোদিনই কোনো 200 কোটি টাকার ছবি ভাবছি, আমি কম টাকারই ছবি করব, এবং কোট আনকোট তুমি করে দিই সেরকম বিগ ব্র্যান্ডেড হাউসে কাজ করো, তুমি ইন্ডিপেন্ডেন্টলি ছবি করছো, এইটাই আমাদের মজা। মানে আমরা জানি এটা এই ধরনের সিনেমা করতে গেলে এই চ্যালেঞ্জেসটাকে আমরা এনজয় করব, এবং এখানে আমার কাছে 4টে বাড়ি ব্লাস্ট করানোটা আমার স্ট্রং পয়েন্ট হবে না ছবিটার, আরও অন্য আনুষঙ্গিক অনেক কিছু ইন্টারেস্টিং হবে। সো বাজেটটা কনস্ট্রেন্ট নয়, এবং আমার মনে হয় যে তুমি গল্পটা কীভাবে বলছো আর কতটা সিনেম্যাটিক করতে পারছো, তার সাথে টাকার কোনো সম্পর্ক নেই। এটা আমারও মনে হয় যে থ্রিল
থ্রিলটা তো এখানে, আর টেনশনটা এখানে। এইটার আর এইটাকে এক জায়গায় আনার জন্য বাজেটের খুব একটা প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে লেখার। সেইটা যদি ঠিক থাকে, আই ডোন্ট থিঙ্ক বাজেট বিকামস অ্যান ইস্যু। মানে এরকম অনেক ছবি আছে সারা পৃথিবী জুড়ে, মানে ঝুড়ি ঝুড়ি এক্সাম্পল আছে যেটাতে কোনো বাজেট নেই, কোনো লোকেশন নেই, জাস্ট কয়েকটা অ্যাক্টর একটা রুমে বসে একটা বিষয় নিয়ে কথা বলেছে, এরকমও আছে সিনেমা যে একটা টপিকের উপর 10-12 জন লোক কথা বলছে এবং সেটাই একটা গোটা সিনেমা, কিন্তু তুমি ওই একটা কথা মিস করতে পারবে না, তুমি এতটাই টেন্স থাকবে প্রতিটা মুহূর্তে। মানে তার জন্য তাহলে কি একটা এই রুমে যদি আমি শুট করি তো আমার তো কোনো বাজেটই লাগছে না, জাস্ট একটা লোকেশন, ওই কটাই অ্যাক্টর, কোনো চেঞ্জও নেই। So naturally, I think it's all in the writing. Everything is in the writing. That's why hats off to মৈনাক ভৌমিক। এবং যে কারণে এটা আমরা বলতেই পারি আজকেরই আমাদের আড্ডা থেকে যে সত্যি কোনো পরিচালক যদি চান তাহলে আমাদের নিজস্ব মানে সাংস্কৃতিক নিজস্বতাটাকে বজায় রেখে একটা বাঙালিয়ানার ছাপ রেখে একটা গল্পের মধ্যে ডেফিনেটলি তার মধ্যে কিন্তু চাইলে আপনি থ্রিলার, আপনি হরর, আপনি কমেডি, আপনি যেরকম এলিমেন্ট চান আপনার মতন করে সেটাকে এক্সিকিউট করতেই পারেন। সুতরাং বাজেটটা নিয়ে যারা হয়তো কথা বলেন বা যারা অভিযোগ তোলেন, মানে ডেফিনেটলি কিছু বিষয় থাকে, মানে যে সিনেমার ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেগুলো তুমি এক্সপ্লোর করতে গেলে, আমি যদি এখন একটা মাউন্টেন ক্লাইম্বিং নিয়ে ছবি করি সেটা এক্সপেন্সিভ হবে, তোমার বিষয় ডিকটেট করবে তোমার বাজেট, তো সেটা একটা ব্যাপার। আচ্ছা আরেকটা জিনিস বলো, তোমাদের এমনি শ্যুটটা মানে কি সবটাই যার জন্য কি মানে কলকাতা কেন্দ্রিকই ছিল, মানে আউটডোর প্রায় তো মানে খুব কমই দেখেছি আর কি? গল্পটা তো আসলে একটা দম্পতির গল্প এবং একটা ক্রাইমের সাথে জড়িয়ে পড়ার গল্প এবং তার থেকে বেরোনোর গল্প। সো এইটা ঠিক মানে কি বলবো, লোকেশন এক্সপ্লোর করার গল্প খুব একটা নয়, এটা সিনেমা বোধহয় লোকেশন এক্সপ্লোর করার গল্প নয়। মানে সো ন্যাচারালি আমাদের গল্পটা যেখানে যেখানে যেতে হচ্ছে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি গল্পটাতে যেখানে যেখানে এদেরকে প্রয়োজনের জন্য যেতে হচ্ছে সেখানে সেখানে ওরা গেছে, এবার এদের প্রয়োজনটা আশেপাশে মিটে গেছে, তাই জন্য আর বেশি দূর যেতে হয়নি। আচ্ছা আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের সত্যি মানে এই স্ট্রাগল ভরা জীবনে আমরা চাই যে একটা লাক ফ্যাক্টর হঠাৎ করে আমার জীবনে আসুক, জীবনটা পাল্টে দিক, এবং এত পরিশ্রমের মাঝখানে সবাই আমরা মাঝে মাঝে ভাগ্যকে দোষারোপ করি, আবার ভাবি যে আমার ভাগ্যটা যদি এরকম না হয় একটু অন্যরকম হতো। মানে আমরা অনেকেই আছি কম বেশি হয়তো লটারির টিকিটও কাটি, কোনোদিন আমার ভাগ্যটা যদি হঠাৎ করে ক্লিক করে যায়। তো লাক ফ্যাক্টর সবার জীবনেই কম বেশি ম্যাটার করে। তোমাদের দুজনের জীবনে লাক ফ্যাক্টরের গল্পটা একটু শুনবো, মানে কখনো মনে হয়েছে যে লাক ফ্যাক্টর কাজ করলে? এই দেখো আমি তোমার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি মনে মনে চেয়েছিলাম আমি মৈনাকদের সাথে কাজ করি, আমি মনে মনে চেয়েছিলাম আমি ঋত্বিক চক্রবর্তীর সাথে একটা সিনেমা যেন আমি ঋত্বিকদের সাথে, কেউ কি ভাববে না? এবার এইটা যদি ভেবে আমি বাড়িতে বসে থাকতাম তাহলে লাক আমাকে সাপোর্টটা করতো কি করে? আমাকে মৈনাকদের সাথে কথা বলতে হয়েছে, মৈনাকদাকেও তো আমাকে জানাতে হয়েছে যে মৈনাকদা আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, এবং তারপরে মৈনাকদা কন্ট্যাক্ট করতে পেরেছে বা মৈনাকদা ভাবতে পেরেছে। সো আমাকে একটা স্টেপ তো নিতে হবে। ম্যানিফেস্টেশন ওয়ার্কস। ইয়েস অবভিয়াসলি আই থিঙ্ক নাও ইট ইজ আ ভেরি ফ্যান্সি নেম, বাট আমরা সবাই ছোটবেলা থেকে কিন্তু ম্যানিফেস্টেশনের কথাটা আমরা ছোট থেকেই শুনেছি যে যেটা করতে চাস সেটাতে মন দে, যেটা করতে চাস সেটা নিয়ে সেটা বারবার বল, সেটাই দেখ, সেটাই হয়ে যাবে। তো আমার মনে হয় মানে স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হোয়াট এভার টার্ম উই ইউজ, ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। সো মানে হার্ড ওয়ার্ক হোক বা স্মার্ট ওয়ার্ক হোক, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, দেন অনলি লাক, ইফ দেয়ার সামথিং কল লাক, ইট উইল সাপোর্ট ইউ। তো আমরা এন্টায়ার টিম অফ জিও বাংলা একটাই জিনিস আশা করব যে আমাদের বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে বছরটা শুরুই হোক একটা ধামাকেদার থ্রিলার দিয়ে। ইনফ্যাক্ট 2024টা শেষও হয়েছে ফাটাফাটি কিছু সিনেমার হাত ধরে, 2025টাও ভীষণ ভালো কিছু ছবির হাত ধরে হোক, এবং শুরুটাই যদি এরকম একটা থ্রিলার দিয়ে হয় তাহলে নাথিং লাইক ইট। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং আপনাদেরকেও বলে রাখি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি চলে যান আপনার নিয়ারেস্ট থিয়েটার হলে, সেখানে গিয়ে দেখে আসুন বছরের নতুন প্রথম ছবি যার নাম ভাগ্যলক্ষ্মী। আজকে তো আড্ডার সময় শেষ, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামী রবিবার ঠিক রাত 8টায় থাকবো জিও আড্ডা উইথ লাবণ্যর আরেকটা নতুন এপিসোড নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, দেখতে থাকুন জিও বাংলা।